কাহানি নিউজ আওয়ার এক্সট্রায় সকলকে স্বাগত জানাচ্ছি। যদি বলি যে আজকে আমাদের বিষয় হবে গ্রাম, যারা গ্রামে বসে দেখছেন তারা একটু নড়ে চড়ে বসবেন, আর শহরে যারা বসে দেখছেন তারা নস্টালজিয়ায় চলে যাবেন। নিজের ফেলে আসা ভিটে মাটি, ঘর, গ্রামের স্মৃতি, সেই এই হেমন্তের বাতাস সব কিছু একবার মনের মধ্যে একটা হাওয়া দিয়ে যাবে। একটা আক্ষেপ থাকে, দীর্ঘশ্বাস থাকে যে কেন গ্রামে থেকে আমরা আমাদের জীবিকাটা করতে পারলাম না, কেন সেই সুস্থ পরিবেশটার মধ্যে থেকে আমাদের সন্তানের শিক্ষা, আমাদের ক্যারিয়ার আমরা পুরোটাই শেষ করতে পারলাম না, সেই আক্ষেপ থাকে। কিন্তু যদি বলি যে স্বাস্থ্যকর গ্রাম, তখন আবার অনেকে একটু চোখ কপালে তুলবেন, তাই নাকি? যদি হয়, যদি হতো, কেন আগে হতো না, আর হলে কেমন করে হয়, সেসব নিয়ে আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রায় আলোচনা করব। কারণ আমরা জানি যে এসডিজির যে গোল, লক্ষ্যমাত্রা, তার একটা নেপথ্য স্লোগান হলো গ্রাম হবে শহর। আসলে গ্রাম কি শহর হয়ে যাবে? একদমই না। শহরের এই যানজট, শহরের এই ফ্লাইওভার, শহরের এই নানান উৎকট যন্ত্রণা, সেটা গ্রামে থাকবে না। কিন্তু গ্রামে শহরের সকল রকমের সুবিধা আমরা পেতে চাই, পেতে পারি সহজে। কিছু অভ্যাস, কিছু পরিবর্তন, কিছু পরিকল্পনা এবং কিছু মানুষের সফল প্রচেষ্টায় আসলেই কিন্তু গ্রামে বসে আমরা শহরের সকল সুবিধা পেতে পারি। সেই রকম গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি আজকের এই অনুষ্ঠানে, স্বাস্থ্যকর গ্রাম শিরোনামে। যাদেরকে পেয়েছে এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার, তিনি আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। পেয়েছি ডক্টর সঞ্জনা জামানকে, তিনি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, পুষ্টিবিদ। রিয়াদ ইমাম মাহমুদ, ম্যাক্স ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। স্টুডিওতে আমরা তিনজনকে পেয়েছি। আর দূর থেকে সংযুক্ত হয়েছেন খুলনা ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ হাসান হাওলাদার। হাসান হাওলাদার আমাদের সঙ্গে যুক্ত আছেন। মোহাম্মদ শাহাদাত কবির আছেন আমাদের সঙ্গে, আইটেক্সের চিফ প্রোডাক্ট সার্ভিস ডিজাইনার। এবং পেয়েছি পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, তানভীর আহমেদ। তানভীর ভাইও আমাদের সঙ্গে যুক্ত আছেন। সকলের কাছে গ্রাম হবে শহর কেমন করে হবে? গ্রাম হবে শহর কেমন করে হবে? শহরে কি এত বড় বড় এরকম ফ্লাইওভার, তারপরে রাস্তাঘাট, এরকম যানজট, এত কিছু দিয়ে কি গ্রামটা শহর হবে? নাকি এই স্বাস্থ্যকর গ্রামের আসলে বিষয়টা কি? আমি একেবারে এই বিষয়টা নিয়ে যিনি কাজ করেছেন, কাজ শুরু করেছেন, চিন্তা করেছেন, আইডিয়া করেছেন, তার কাছ থেকেই শুনি, রিয়াদ ইমাম মাহমুদের কাছে। ধন্যবাদ মনিদি, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে বছরের শেষ দিনের আগের দিন। তো আজকে যখন অফিসে কাজ করছিলাম তখন মনে হচ্ছিল যে গত সারা বছর আমরা আসলে কি করলাম, আমাদের অর্জনটা কি হলো। তো সেটা অ্যানালিসিস করার সময় একবার মনে হলো যে আসলে যে লক্ষ্যে নেমেছিলাম সেই লক্ষ্যটার কতটুকু কাছে গেলাম, আর যেটা যতটুকু কাছে গেলাম সেটা থেকে আসলে কতটুকু উপকার হলো। তো এটা সবিস্তারে বলতে গেলে বলতে হয় যে আমি স্বাস্থ্যকর গ্রাম নিয়ে কাজ শুরু করি আজ থেকে প্রায় 12 বছর আগে। এটা একটা ড্রিম ছিল। আর একটা গ্রামে, আমি গ্রামের ছেলে, গ্রামের শৈশব কেটেছে। আর গ্রাম নিয়ে কিছু করার ইন্সপিরেশন আমার বাবা, আমার মা, তাদের সবসময় একটা ইন্সপিরেশন থাকে ভালো কিছু করার জন্য। পাশাপাশি আমি যে প্রতিষ্ঠানটি চালাই, ম্যাক্স ফাউন্ডেশন, এই প্রতিষ্ঠানটি এসছে ম্যাক্স নামে একটা বাচ্চার অকাল মৃত্যু থেকে। ম্যাক্স একটা সুস্থ বাচ্চা এবং সে 2004 সালে জন্মে 2005-এ মারা যায়। তো সব মিলিয়ে গিয়ে একটা সারাউন্ডিংস যেখানে আমার এই কাজ করার বা চিন্তা করার সুযোগটা ছিল। তো আমি মনে হয় যে সেটা কাজে লাগানোর জন্য, হ্যাঁ, এটা অনেক পরিশ্রমের কাজ, অনেক সময় সাপেক্ষ কাজ, অনেকের সহযোগিতা পাচ্ছি। তো এটা কিভাবে এলো সেটার বিস্তারিত গল্পটা অনেক লম্বা, এতটা সময় এখানে পাবো না। মানে আমরা যদি বলি স্বাস্থ্যকর গ্রাম আর গ্রাম হবে শহর, হ্যাঁ, এই দুটো লাইনের মধ্যে গুণগত পার্থক্য কি? এখানে একটা আপাত দৃষ্টিতে আমরা গ্রাম বলতে যেটা ভাবি যে পিছিয়ে পড়া একটা জনপদ, যেখানে কিছু গাছপালা আছে, কিছু দরিদ্র মানুষের বাড়িঘর আছে,
রাস্তাঘাট মাটির বা কিছুটা মানে পরিবেশ সম্পর্কে হ্যাঁ, তাদের সব কোনো ধারণা চারদিকে নেই, ধানক্ষেত, হ্যাঁ, তো হাইজিনের বালাই নেই, এডুকেশন কম, হয়তো রানিং ওয়াটার পাওয়াই যায় না। হ্যাঁ, তো হ্যাঁ, এই বিদ্যুৎ যে একটা রাইট, এই রাইট। যে একটা দৃশ্য আমরা চিরাচরিতভাবে দেখে আসছি। তো আমাদের আসলে পরিবর্তনটা কোথায় সম্ভব? গ্রামে তো সবই আছে, শুধু এটার পেছনে ইনভেস্টমেন্ট নাই, এটার পেছনে যত্নটা নাই। আমরা গ্রামের কথা বলি, কিন্তু গ্রামের উন্নয়নটার আসলে একটা ভীষণ আমরা হয়তো মাথায় রাখি না যে আসলে গ্রামটা দেখতে কেমন হওয়া উচিত। গ্রামে কি শহরের মতো পাইপলাইনে পানির সুবিধা পৌঁছানো যায় না? গ্রামে কি শহরের মতো সুন্দর ঝকঝকে রাস্তা হয় না? গ্রামে কি সুন্দর বাগান হয় না, পার্ক হয় না, খেলার মাঠ হয় না? সবই তো হয়, হওয়া সম্ভব। এছাড়া আমরা যে গ্রামে যেভাবে ভাবি যে গ্রামটাকে স্বাস্থ্যকর হিসেবে গড়ে তোলা সম্ভব কি অসম্ভব, সেই জায়গায় যখন ভাবি তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, গ্রামে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব, গ্রামকে পরিচ্ছন্ন রাখা সম্ভব, গ্রামের প্রত্যেকটা মানুষের হাইজিন মেনটেন করা সম্ভব, গ্রামের মেয়েদের মেনস্ট্রুয়াল হাইজিনের জন্য সাপোর্ট দেওয়া সম্ভব। গ্রামে আমি যেটা, আপনারা যদি গিয়ে থাকেন গ্রামের পটুয়াখালীর প্রত্যেকটা বাড়িতে, সে কুড়ের ঘর আর দরিদ্র কুটিরই হোক, তার ঘরের ভিতরে হাত ধোয়ার বেসিন আছে। এটা একটা প্রতীক যে আরবানাইজেশনের একটা প্রতীক। আমরা গ্রামের কুটিরের ভিতরে হাত ধোয়ার বেসিন পাবো, এটা আমরা কখনো ভাবিনি। কিন্তু আমি যখন একটা ভাবনা নিয়ে হাজির হলাম তখন অনেকে হয়তো হেসেছে যে কী ভাবছো আবোল তাবোল, এটা কি সম্ভব? তারপরে যখন আমি বললাম যে গ্রামের একদম দরিদ্র একটা বাড়িতে একটা মেয়ে ঝর্ণা দিয়ে গোসল করছে, এটা সম্ভব? আরে কি বলো সম্ভব না? তো যখন এটা জেদ হয় যে কেন সম্ভব হবে না, শহরে যদি হয় গ্রামে কেন হবে না? অবশ্যই হবে। শুধু ইনভেস্টমেন্টের ব্যাপার, সেখানে টেকনোলজিকে নিয়ে যাওয়ার ব্যাপার, সেখানে ওয়ার্কফোর্সকে ডিপ্লয় করার ব্যাপার, ম্যানেজ করার ব্যাপার, সর্বোপরি একটা ভালো প্রোগ্রাম ডিজাইন করার ব্যাপার। তো সেটা নিয়ে নেমে পড়লাম। সাথে আমি আমার একটা ভালো দল পেলাম, খুব ডেডিকেটেড। ওরা যতটা না চাকরিজীবী তার চেয়ে বেশি ওরা হচ্ছে মনে প্রাণে একটা ভালো কাজ করায় বিশ্বাসী। তো আমার সাথে আমার টিমে ওহিদুল ইসলাম কাজল যে আমার প্রোগ্রাম ম্যানেজ করে, জামাল যে ফাইন্যান্স ম্যানেজ করে, ইরফান যে ওয়াটার সাপ্লাই টেকনিক্যাল ইস্যুগুলোকে দেখে। তো এর বাইরে আমাদের যে স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের সাথে যারা সাপোর্ট করেন, যে এনজিওরা যারা কাজ করেন, সবার সম্মিলিত নলেজ প্লাস হচ্ছে প্রচুর গবেষকদের গবেষণা আমরা এখানে ইউজ করেছি। তো সব মিলিয়ে গিয়ে আমাদের ভাবনার একটা স্ট্রাকচার দাঁড় হয়েছে। তো আমরা এটা যখন ট্রায়াল করতে শুরু করলাম, প্রথমে আমাদের জন্য ডিফিকাল্টিস ছিল, কিন্তু আমরা ধন্যবাদ দিই নেদারল্যান্ড সরকারকে। তারা প্রথম এটাকে বিশ্বাস করলো। তারা বিশ্বাস করলো মানে আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে, কারণ নেদারল্যান্ড বা ইউরোপের গ্রামগুলো তো আসলে স্বাস্থ্যকর গ্রাম, খুব সাজানো গোছানো গ্রাম, সেখানে ইনভেস্টমেন্ট হয় এবং সেখানে খুব পরিকল্পিতভাবে উন্নয়ন ঘটে, তাহলে বাংলাদেশে কেন না? তো তারা সাপোর্ট করলো, আমরা শুরু করলাম। তো এখন পর্যন্ত যেটা আশান্বিত হচ্ছি যে অনেকগুলো প্রায় 400-500 মতো গ্রাম আপনার কাছে স্বাস্থ্যকর আপনার হয়েছে। অনেক অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা আরো শুনবো। মানে 12 বছর আগে শুরু করে একটা বছরের শেষ দিনে একটা লক্ষ্যে পৌঁছানোর মতন একটা কোনো ফলাফল বলা যায়, আসলে চাইলে বলা যায়। আহ, সেগুলো নিয়ে নিশ্চয়ই বিস্তারিত শুনবো। ডক্টর মোহাম্মদ দেলার হোসেনের কাছে আমি একটু জানতে চাই, গ্রাম হবে শহর বা স্বাস্থ্যকর গ্রাম, ম্যাক্স ফাউন্ডেশনের মতো কিছু ফাউন্ডেশন অনেকেই, অথবা ব্যক্তি উদ্যোগ অনেকেই এই ধরনের কিছু কাজ করে, কিন্তু গ্রাম শহর হয়ে যাওয়া, অর্থাৎ শহরের অ্যামিনিটিসগুলো পেয়ে যাওয়া, সেখানে সরকারের যদি অবকাঠামো কিছু না থাকে তাহলে কি হওয়া সম্ভব? যেমন ধরেন, আপনি যতই হাত ধোয়ার ব্যবস্থা করেন, কিন্তু আমার রানিং ওয়াটারের যদি ব্যবস্থা না থাকে, অথবা যদি বিদ্যুৎই না থাকে, তাহলে স্বাস্থ্যকর গ্রাম এটা অ্যাচিভ করাটা কতখানি সহজ হয়? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে রিয়াদ ভাইয়ের কথা থেকে যেটা বুঝতে পারলাম যে ওনারা গ্রামকে শহরে রূপান্তরিত করতে যাচ্ছেন, সেটা একা এনজিওর পক্ষে সম্ভব না, ডেফিনেটলি না। এটা গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করতে হবে, এটা পলিসি লেভেলে নিয়ে যেতে হবে। স্যার, যদি শুধু রূপান্তর কথাটা বলি তাহলে বোধহয় আমাদের মানে চোখের উপরে একটা অন্যরকম পর্দা পড়বে। রূপান্তর তো ঠিক না, গ্রামটাকে গ্রাম রেখেই তার সকল সুবিধা নেওয়া, যেটা যে ভারতের সাবেক রাষ্ট্রপতি তার একটা কনসেপ্ট ছিল, পুরা একটা, যেটা বলছে যে প্রোভাইডিং আরবান অ্যামিনিটিস ইন রুরাল এরিয়া, সেটারই তো আমরা আমাদের এসডিজিতে তো বোধহয় এটাই জিতছি, যে গ্রামটা গ্রামই থাকবে,
কিন্তু আরবান অ্যামিনিটিস গুলো যাতে পাই আমরা, সেই ফ্যাসিলিটিস গুলা নিয়ে আসতে হবে। জি। সেই ফ্যাসিলিটিস গুলা নিয়ে আসতে হলে ডেফিনেটলি গভর্নমেন্টের সাথে ইনকর্পোরেট করতে হবে, সেটা পলিসিতে নিতে হবে। সো আমরা পাবলিক হেলথে একটা কথা বলি যে আপনি সেল করতে হবে। আসলে আপনি প্রোগ্রাম করেন, রিসার্চ করেন, যেটাই করেন, আপনার এই মডেলটাকে সেল করতে হবে, মানে জানাতে হবে আর কি পলিসি মেকারদেরকে। সো দুইটা ওয়ে আছে, একটা হলো পলিসি মেকারদেরকে জানানো, আরেকটা হলো যারা গবেষক। সো পলিসি মেকাররা কিন্তু গবেষণার রেজাল্টের বেসিসেই তারা সেই মডেলটাকে পিক করবে। সো পলিসি মেকারদেরকে জানাতে হলে সেটার জন্য ডিসকাশন আছে, পলিসি ডায়ালগ আছে, তারপরে ডিসিমিনেশন করার অনেক ওয়ে আছে। আরেকটা হলো যে রিসার্চারদেরকে জানানো, যেটা সায়েন্টিফিক পাবলিকেশনের মাধ্যমে আমরা জানাতে পারি। সো যেটা ম্যাক্স ফাউন্ডেশন এবং অন্য এনজিও, আদার অর্গানাইজেশন যে কাজগুলা করছেন, এগুলা গভর্নমেন্ট আসলে কিভাবে পিক করবে। Right. সো দে ক্যান ওয়ার্ক ইন বোথ ওয়েজ। একটা হলো সায়েন্টিফিক কমিউনিটিকে ইনভলভ করা, একাডেমিয়াকে ইনভলভ করা, অ্যাজ ওয়েল এজ গভর্নমেন্টকে পলিসি লেভেলে ইনভলভ করা। এই দুটা আমার মনে হয় যে দে ক্যান ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট। আই থিঙ্ক দে আর থিঙ্কিং অ্যান্ড ডুইং দ্যাট ওয়ে। আচ্ছা, আমরা একটু গ্রাম, স্বাস্থ্যকর গ্রাম, এটার নিশ্চয়ই হাসান হাওলাদার, আপনি নিশ্চয়ই ভিজিট করেছেন। ব্যাপারটা আসলে কি, যিনি উদ্যোক্তা, যিনি ভেবেছেন, তিনি এটা বলতে গেলে খেই হারিয়ে ফেলেন যে স্বাস্থ্যকর গ্রাম মানে এই এই অনেক কিছু। কিন্তু যখন নাকি একজন ডেভেলপমেন্টের একজন গবেষক হিসেবে যখন ভিজিট করেন, তখন আপনার চোখে স্বাস্থ্যকর গ্রামটা কেমন? অথবা এই ম্যাক্স ফাউন্ডেশনের এই যে আমরা যদি বলি যে এই প্রজেক্ট বা কয়েকটি জেলায় তাদের এই হাতটা ছড়িয়েছে, সত্যি সত্যি কি স্বাস্থ্যকর? কেমন স্বাস্থ্যকর? ধন্যবাদ। আমি আমার কথার শুরুতেই আমি আসলে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই। তারা আসলে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়কে তাদের যে এই প্রকল্পের যে অর্জিত জ্ঞান, এইটা আসলে আমাদেরকে পার্টনার হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। এজন্য আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি যখন প্রথমেই তাদের এই কনসেপ্টটা শুনি যে তারা স্বাস্থ্যকর গ্রাম নিয়ে কাজ করছে, তো আমি আমার কয়েকজন শিক্ষার্থী নিয়ে আসলে তাদের কয়েকটা এইরকম গ্রামে আসলে ভিজিট করি, এবং ভিজিট করে আসলে আমরা দেখি যে তাদের আসলে যে কাজটা ছিল, মূলত তাদের একটা বিষয় তারা ফোকাস করেছে, সেটা হলো যে বাংলাদেশের যে সমস্ত শিশুরা আসলে জন্মগ্রহণ করে এবং তাদের অনেকেই অপুষ্টিজনিত কারণে আসলে খর্বাকায় থেকে যায়, সেই খর্বাকৃতি আসলে শিশুদের এইটা আসলে কিভাবে রোধ করা যায়, এবং এইটা রোধ করার জন্য তারা আসলে যে বিষয়টার উপরে ফোকাস করার চেষ্টা করেছে যে এর মূলে আসলে কিছু স্বাস্থ্যগত দিক, এবং এটা আসলে মানুষের আচরণ পরিবর্তনের মাধ্যমে এনশিওর করা সম্ভব। সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা দেখলাম যে তারা গ্রামের যে সমস্ত মায়েরা রয়েছেন যারা সন্তান সম্ভবা এবং একই সাথে সন্তান জন্মদানের পরে তার সন্তানের পরিচর্যা এবং তার সন্তানের খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করার জন্য আসলে কি কি করণীয়, এ বিষয়ে তারা আসলে আমাদের গ্রামের মা বোনদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এবং আমি দেখেছি যে অনেক মায়েরাই ওখানে তাদের বিভিন্ন কালারের একটা চার্ট ছিল যে তার বাচ্চার বয়স যতটুকু, সেই বয়স অনুযায়ী আসলে তার উচ্চতাটা সেভাবে আছে কিনা, তার ওয়েটটা ঠিক আছে কিনা। এবং অনেক মা দেখছি খুবই আসলে তারা উদ্বিগ্ন, যে যখনই দেখছে যে রেড জোনে তার বাচ্চা চলে গেছে, তখন মায়েরা আসলে খুব উদ্বিগ্ন হয়ে গেছে। এবং মা এই যে মায়ের যে উদ্বিগ্নতা, সেখান থেকে সে আসলে তার বাচ্চার যে নিউট্রিশন, এইটা আসলে এনশিওর করার জন্য কি করা যায় সেটার জন্য ব্যবস্থা নিয়েছে। এবং একই সাথে তারা 360 ডিগ্রি হাইজিন নামে একটা কনসেপ্ট তাদের এই প্রকল্পের মধ্যে ছিল। আমরা সকলেই জানি যে আমাদের যে এই ট্র্যাডিশনাল যে গ্রাম এবং এই গ্রামের যে বসত বাড়ি, এই বসত বাড়ির চারপাশে আসলে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমরা এরকম দেখি যে একজন বাচ্চা সেই উঠোনের ধুলো মাখা মাটিতে খেলাধুলা করে, সেখানে মুরগি আবার বিভিন্ন ধরনের পশু পাখি সবকিছুই আবার সেখানে বিচরণ করে, আবার একই সাথে সেই হাত না ধুয়ে বাচ্চা আবার মুখে দিচ্ছে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের সংক্রামক যে রোগ, বিশেষ করে ডায়রিয়া, একটা সময় আমরা গ্রামে এই প্রকোপটা খুব বেশি পরিমাণে আসলে দেখতাম। তো সেই জায়গা থেকে তারা আসলে
মায়েদেরকে আসলে সচেতন করেছে যে আপনার বাচ্চা যদি আসলে এরকমের জায়গায় বিচরণ করে তাহলে তার ডায়রিয়া হলে, বারবার ডায়রিয়া হলে তার আসলে অপুষ্টি দেখা দেবে, আর যখনই অপুষ্টি দেখা দেবে আসলে বাচ্চার যে গ্রোথ এইটা আসলে বাধাগ্রস্ত হবে। এই জায়গাটায় আসলে তারা গ্রামের মায়েদেরকে আমি দেখেছি যে মায়েরা সচেতন হয়েছেন এবং তারা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে নিয়েছে। এবং বসতবাড়ির চারপাশে আমরা জানি যে এই করোনাকালীন সময়ে মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে একটা বড় ধরনের গুরুত্ব ছিল সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এই প্রকল্পের মাধ্যমেও মানুষ। এবং আরেকটা বিষয় হয় যে আপনারা জানবেন যে গ্রামের অধিকাংশ বাড়িঘরই কাঁচা এবং মাটির বা কারোর হলো কাঠের এবং মেঝেটা কাঁচা থাকে মাটির তৈরি। এরকমের একটা পরিবেশে আসলে এই এক মানে গৃহের অভ্যন্তরেই আসলে যে হাত ধোয়ার ব্যবস্থা সেটা কিন্তু আসলে আমাদের এই গ্রামে ছিল না। কিন্তু আমি মানে অত্যন্ত আনন্দের সাথে এই বিষয়টা লক্ষ্য করেছি যে এই ম্যাক্স ফাউন্ডেশনের কিছু হাত ধোয়ার যে ম্যাক্সি বেসিন, তারা যে কনসেপ্টটা দিয়েছিল যেটার নাম ম্যাক্সি বেসিন, এই বেসিনটায় আসলে যেটা দেখলাম যে তারা মানে বিভিন্ন, অর্থাৎ যার যে রকমের আর্থিক সক্ষমতা আছে তার ক্ষেত্রেই তারা তার সক্ষমতা অনুযায়ী সেরকমের প্রোডাক্ট আসলে তারা ডেভেলপ করছে। কাউকে দেখেছি আসলে একটা মাটির পাত্রের মধ্যে একটা গামলা বসিয়ে সেখানে সুন্দরভাবে ব্যবস্থা করে নিয়েছে। তো এরকমের অনেকগুলা বিষয়। এবং আমার সবচেয়ে যেটা এই প্রকল্পের সবচেয়ে ভালো লাগার একটা বিষয় ছিল যে তারা MHM পিট অর্থাৎ মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট, আমরা যদি দেখি যে গ্রামে বা শহরের বজ্রের সাথেও যদি আমরা দেখি যে মা বোনরা আসলে তাদের এই মাসিক চলাকালীন সময়ে যে প্যাড ব্যবহার করে সেটা যত্রতত্র আসলে ফেলে রাখা হয় এবং এইটা অনেকের জন্য একটু লজ্জাস্কর হয়ে যায়, বিশেষ করে গ্রামে। তো এই দেখলাম যে তাদের একটা কনসেপ্ট ছিল যে এই WBS, তারা বলছে যে উইমেন বাথিং চেম্বার, WBC, এই উমেন বাথিং চেম্বার, এই চেম্বারের মধ্যে এরকমের একটা পিটের ব্যবস্থা করা ছিল, যেই পিটে আসলে মা বোনরা ওর মধ্যে যে সবার অগোচরে সে এটাকে ব্যবস্থা করবে এবং একটা সার্টেন টাইম পরে সেটাকে ওখান থেকে তুলে নিয়ে আসলে নিষ্কাশন করা সম্ভব। এবং একই সাথে দেখেছি যে স্কুলগুলোতেও তারা এই যে MHM পিট এই ব্যবস্থাটা আসলে তারা এনশিওর করেছে। তো এর ফলে আমি আসলে যেটা দেখলাম যে গ্রামের মানুষের যে আচরণ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যকে যদি আমরা মেনটেন করতে চাই সেক্ষেত্রে আমাদের আচরণটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে এই আচরণটা পারফর্ম করতে গেলে আমাদের কিছু হার্ড মেজার্স এর প্রয়োজন হয় এবং একই সাথে সফট মেজার্স এর প্রয়োজন হয়। আমরা দেখলাম যে এই হার্ড মেজার্স এর মধ্যে তারা এই স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের যে উপকরণ যেগুলো আসলে এই বেসিন বা MHM পিট অথবা পিট ল্যাট্রিন যেটা, এইগুলো তারা আসলে গ্রামের তৈরি করেছে এবং মানুষ এগুলো ব্যবহার করছে এবং আমাদেরকে তারা খুব আনন্দ নিয়ে তাদের ইমপ্যাক্ট। আমরা জানি যে গ্রামের মানুষরা একটু হলেও তারা আসলে পর্দানশীল বা রক্ষণশীল টাইপের হয়, কিন্তু আমি এই বিষয়টা লক্ষ্য করেছি যে ওনারা প্রত্যেকের খুব মানে সানন্দে তাদের একবারে গৃহের অভ্যন্তরে নিয়ে যে কোথায় বাসায় এসে বসিয়েছে সেটা আমাদেরকে আসলে দেখিয়েছে এবং তারা খুবই উদ্বেলিত যে এই বিষয়টা তারা করতে পেরেছে। করোনার সময় যে হাত ধোয়া নিশ্চিত করা, এই বিষয়টাও তারা গৃহের অভ্যন্তরেই করতে পেরেছে। হাসান হাওলাদার, আমি শুনবো আর আপনার নিশ্চয়ই যে ডেভেলপমেন্ট স্টাডিজের যেই দৃষ্টিকোণ সেখান থেকে আরো অনেক অনেক বিষয় নিশ্চয়ই যোগ করবেন আপনি। যে জিনিসটা আমাদের দর্শকদের কাছে পরিষ্কার হলো হাসান হাওলাদারের কথা থেকে, যে প্রথমে উদ্দেশ্যটা ছিল যে অপুষ্টি অথবা খর্বাকার শিশু বা শিশুর যেই বয়স অনুযায়ী যেটুকু ওজন উচ্চতা হওয়ার কথা তার চেয়ে কম হচ্ছে, সেটা অ্যাড্রেস করতে গিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটা, পুরো পরিবেশটাকে বদলে ফেলার একটা আইডিয়া এসেছে। আমরা তো যখন একটা শিশু মনে হচ্ছে খাচ্ছে না, বমি করছে অথবা বাড়ছে না, তখন চিকিৎসকের কাছে যাই, চিকিৎসক অনেক কিছু ওষুধ দেন। ডক্টর সানজানা আছেন, এরকম বাচ্চাদের নিয়ে গেলে কৃমির ওষুধ খাওয়ান, ভিটামিন খাওয়ান, ভালো করে শাকসবজি খাওয়াবেন ইত্যাদি, এগুলো বলেই সারা। কিন্তু তার সঙ্গে যে অ্যাম্বিয়েন্সটা, তার পারিপার্শ্বটা জড়িত, সেটাকে আপনি মানে ধরেন আপনি এই কেসের সঙ্গে যদি জড়িত না থাকতেন, জড়িত থাকার আগে রিয়েলাইজ করেছেন কিনা কখনো? থ্যাংক ইউ দিদি আপনার সুন্দর একটা প্রশ্নের জন্য।
আসলে বিইং আ পেডিয়াট্রিশিয়ান আমি সবসময় যে জিনিসটা প্র্যাকটিস করি ওষুধ লেখার আগে আমি অ্যাট ফার্স্ট কিন্তু তাদের ফিডিং হিস্ট্রিটা নেই, তাদের লাইফস্টাইলটা নেই, এবং আমি বিশ্বাস করি আমার একটা পেশেন্ট যখন আমি মোটামুটি টাইম দিয়েই দেখি, তো 15 মিনিটসের মধ্যে আমার 10 মিনিটস যায় শুধুমাত্র এই হিস্ট্রিটা নেওয়ার জন্য। কারণ বেসিক্যালি আপনার কথা থেকে আসি, নিউট্রিশন ইটসেলফ ইজ নট এনাফ, বাট এই নিউট্রিশনটা যে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তার প্রপার আউটকাম দিবে, যেই জায়গায় এসে এই সবার আলোচনায় বুঝলাম যে ম্যাক্স ফাউন্ডেশন ওই অ্যাসপেক্টই কাজ করছে, যে সারাউন্ডিংস, এনভায়রনমেন্ট, ওয়াশ, এভরিথিং নিয়ে যে কাজ করছে। ঠিক একইভাবে এর সাথে এই জিনিসটা শোনার আগে থেকেও আমি আসলে লাইফস্টাইলটাকে অনেক গুরুত্ব দিই। ইভেন তাদের পড়াশোনা বিকেলে পড়ে কিনা, তারপরে তাদের যারা সাপোর্টিং সহকারী বা যারা আছে তাদের হাত ধোয়াটা, তারা কিভাবে খাওয়াচ্ছে, তারপর তাদের পেয়ালাগুলা কি করা হচ্ছে, প্লাস তারা মেন্টালি কিভাবে ভালো থাকবে, তারা বাইরে নিচ্ছে কিনা শিশুদের, এবং তাদের টোটাল হাইজিন থেকে আমি হিস্ট্রিটা দিদি অনেক বেশি নেই, এবং লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে অনেক কথা বলি, দেন মেডিকেশন। যাই হোক, মানে আমাদের চিকিৎসকেরা তো অনেক ব্যস্ত থাকেন, তাদের প্রতি একেবারেই রেসপেক্ট রেখেই বলছি, কারণ ভালো চিকিৎসকদের পিছনে সারাক্ষণ মানুষ চায় যে তার বাচ্চাটিকে দেখুক, কিন্তু অতটা আপনাদের সময়ও থাকে না। চারিদিকে কি আছে না আছে, বিকেলে পড়তে বসে কিনা এই খোঁজ নেয়ার মতো কথা বলার অত সুযোগও থাকে না। আমরা একজন সানজানা জামান পেয়েছি, অন্তত তিনি চিকিৎসাও দেন এবং পারিপার্শ্ব নিয়েও কথা বলেন। এই ইস্যুটা আমরা যেটাকে বলি যে স্টান্টিং ইস্যুটা, আসলে আমাদের হেলথ যে প্রায়োরিটি সেগুলোর মধ্যে কোথায় আছে? অ্যাকচুয়ালি এটা একটা নেগলেক্টেড বলবো আমি, বাট এটা ডেফিনেটলি অনেক বেশি বড় প্রায়োরিটি এটার আছে, বাট এটা নিয়ে কিন্তু আমরা কনসার্ন ছিলাম না। অ্যাকচুয়ালি দেখেন, অনেক লো বার্থ ওয়েট বাচ্চা আমরা পাই, হ্যাঁ, দেখা যায় তাদের প্রপার নিউট্রিশন এবং এই সারাউন্ডিংস যে কাজগুলো ম্যাক্স ফাউন্ডেশন করছে, এনভায়রনমেন্ট, হাইজিন, এবং এর সাথে আরও অনেক কিছু তারা হয়তো বা করছেন, তো এই জিনিসগুলো বেসিক্যালি এটার উপর নির্ভর করে ওই শিশুটার আউটকাম। আমি কিছুক্ষণ আগেই কথায় রিয়াদ ভাইয়ের সাথে যেটা জানতে পারলাম, যে তাদের খর্বাকৃতির যে শিশুগুলা তারা কিন্তু বের করে এনেছে অনেকটা, রিডাকশন হয়েছে 11.1%। এটা কিন্তু আনবিলিভেবল, শুধু তাদের এই মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ দিয়ে। সো ওনারা যেমন অল অন এ সাডেন বা ইনসিডেন্টালি বা তাদের এক্সপেরিয়েন্স বললেন যে এইভাবে তারা এগিয়ে গেছে এই জিনিসটা নিয়ে কাজ করতে, বাট এটা কিন্তু টোটালি আমাদের দেশে এই শুধু স্টান্টিং নিয়ে কাজ করাটা কিন্তু এর আগে খুব বেশি কিন্তু একটা পাইনি, শোনাই যায় না। হ্যাঁ, শোনাই যায়নি। ওয়ারাস দেখেন জাপানে, আমরা যে ইস্যুর কথা বলতে যাই আরো অনেক গুরুত্বপূর্ণ, ও আচ্ছা কিসের কি খরবা খায়, মানে এটা যে ভিটামিন খাওয়া ঠিক হয়ে যাবে। এখন এই কোন শিশুর পাতলা, এরকমই বাপ দাদা তো সবাই পাতলা ছিল এই জন্য পাতলা, আমরা এরকম বলে ছেড়ে দেই ব্যাপারটা। তার চেয়ে বরং একটু কাশি জ্বর হলে সেটার প্রায়োরিটি, অবশ্যই সেগুলোর প্রায়োরিটি, কিন্তু ওজন কম হওয়া, স্বাভাবিকের চেয়ে কম হওয়া, মেধায় বিকাশে পিছিয়ে যাওয়া, এটা তো একটা লং টার্ম এফেক্ট আমাদের আসলে সোসাইটির উপরে পড়ে। সেটা নিয়ে ভাবনা চিন্তা এবং কাজও শুরু হয়েছে। নিশ্চয়ই সঞ্জনা আপা আরও বলবেন। আমরা কি মোহাম্মদ শাহাদাত কবিরের কাছে একটু শুনে নিতে পারি কি না, যে এই যেগুলো আমরা যে প্রায়োরিটি যেই সব বিষয়গুলো করি তার চেয়ে একটু ডিফারেন্ট, এটা বিজনেস কেস হিসেবে কতখানি সাস্টেইনেবল হতে পারে, অথবা লোভনীয়, যে এটা একটা ভেরি গুড আইডিয়া, একটা ভালো বিজনেস কেস? ধন্যবাদ দিদি, আমাকে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি একজন বিজনেস অ্যানালিস্ট হিসেবে আসলে ম্যাক্স ফাউন্ডেশনের এই কার্যক্রমটা আমি আসলে 5টা ডিস্ট্রিক্টের মধ্যে 3টা ডিস্ট্রিক্টে আমি আসলে ভিজিট করি, ওনাদের কার্যক্রম দেখি, এবং অ্যাকর্ডিংলি এটার বিজনেস ভায়াবিলিটি কতটুকু আছে সেটা গো থ্রু করি। অ্যাকর্ডিংলি আমরা ওনাদেরকে একটা প্রপোজাল দেই। এখানে আসলে আমাদের যেটা হাসান হাওলাদার সাহেব অলরেডি বললেন, যে আমাদের মা বোনরা বেশ কনজারভেটিভ। অ্যারাউন্ড 50% মা বোন কিন্তু আমাদের ফ্যামিলির, যারা হচ্ছে আলটিমেটলি এবং গ্রামে গঞ্জের ম্যাক্সিমাম মা বোনরা দেখা যায় যে আরো বেশি কনজারভেটিভ রাদার দেন আমাদের আরবান এরিয়ার মানুষজন।
তো দেখা যায় যে এখানে এইচপিএ ওনারা একটা কনসেপ্ট নিয়ে আসছেন, হেলথ প্রমোশন এজেন্ট। মেইনলি ওনারা যে কাজটা করেন, ওনারা আপনার বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে এই যে হাইজিন মেনটেন করা, তারপর আপনার বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যানিং এর জিনিসপত্র বিক্রি করা, এছাড়াও যে কাজটা সবচেয়ে বড় যে জিনিসটা করেন, ওনারা হচ্ছে প্রেশার মাপেন, তারপর ডায়াবেটিক্স মাপেন। তো এই জিনিসগুলো ওনারা করে দেন। এতে করে যে সুবিধাটা হয়েছে যে আমাদের মা বোনরা অনেক সময় এই জিনিসগুলো আসলে ডাক্তারের কাছে এসে করা, অথবা অনেক দূরে এসে করা, কমিউনিটি হেলথ ক্লিনিকে এসে করা, দেখলে অনেক কষ্টসাধ্য, এট সেম টাইম আমাদের ব্যয় সাপেক্ষ, কিন্তু আবার অনেক সময় আমাদের এটা হয়ে হেলথ ওঠে সিস্টেমের সবকিছু। মধ্যেও তো এখন এই জিনিসগুলো আছে, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। কমিউনিটি হেলথ ক্লিনিক, পরিবার পরিকল্পনার যেসব সেন্টার রয়েছে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সব জায়গায় তো এরকম সেবা। মানে ধরেন এটা তো খুব একেবারেই মিনিমাম, যে একটু প্রেশার চেক করে দিচ্ছে, কারো ডায়াবেটিস থাকলে সেটা সেটা এখন সকালে হাঁটতে গেলেও আপনি ফ্রি ডায়াবেটিসটা চেক করে নিতে পারেন। তো সেইখানে এই ম্যাক্স ফাউন্ডেশনের এই উদ্যোগ আর প্রচলিত যেই সরকারি যেসব সাপোর্টগুলো আছে, তার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওনারা এইচপি এর লোকজন ওনারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে এই কাজটা করেন। আপনার অন্য যে হেলথের যে কাজগুলো আছেন, যেমন স্টান্টিং এর প্রিভেনশনের জন্য কাজ করা, তারপর ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাওয়ারনেস তৈরি করা, এট সেম টাইম ফ্যামিলি প্ল্যানিং এর নানা ধরনের ওরা প্রোডাক্ট ইয়ে করে, তারপর নিউট্রিশনের যে ট্যাবলেট গুলো আছে এগুলো কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ওনারা পৌঁছে দিয়ে আসতেছেন। তো এই কাজগুলো করতে গিয়ে যখন করতেছেন, তখন কিন্তু একটা ভালো একটা ইন্টারভেনশন হচ্ছে না। আর মা বোনদের সাথে যেমন এইচপি ওনারা সবাই ওনারাই মহিলা, যার কারণে আসলে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা এনভায়রনমেন্টের থ্রুতে আসলে এই কাজটা আরো বেশি ভালো সুন্দরভাবে হচ্ছে। তা এছাড়াও ওনারা যে কাজটা করেন, আপনার এইচপি এরা ওনারা করেন কি, বাসা বাড়ির অনেক মা বোনদেরকে আপনার শাকসবজি থেকে শুরু করে নানা ধরনের অ্যাওয়ারনেস তৈরি করেন। আবার এট দ্য সেম টাইম ওনারা করেন কি, মনে করেন এক বাড়িতে দেখা গেল যে হয়তো কিছু শাকসবজি বিক্রির জন্য উপযুক্ত হয়েছে, বাড়ির হয়তো বা পুরুষ লোকটা অ্যাভেলেবল না, অথবা দেখা গেলো যে মা বোনরাই সেটাই এইচপি এর থ্রুতে আবার বাজারজাত করতেছেন। তো এখানেও একটা খুব সুন্দর একটা দেখা গেল যে একটা মার্কেট প্লেসের একটা কনসেপ্ট অলরেডি চলে আসছে, যেটার থ্রুতে আসলে দেখা যাচ্ছে কিছু যারা আছেন গ্রামের আনএমপ্লয়মেন্ট যে মা বোনরা আছেন, তারা দেখা যাচ্ছে যে এই কাজটাকে, এইচপি এর কাজটাকে স্বপ্রণোদিত হয়ে নিয়ে নিচ্ছেন, এবং এট দ্য সেম টাইম ওনারা কিন্তু এর মাধ্যমে কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এবং সেই সাথে ওনারা আমাদের মা বোনরা যারা হাউস হোল্ডে আছেন, ওনারাও কিন্তু এই সাহায্য সহযোগিতার মাধ্যমে কিন্তু ওনাদের যে হেলথের যে বেসিক অ্যাওয়ারনেসটা, এটাও কিন্তু অ্যাওয়ারনেসের ওনারা উপকৃত হচ্ছেন। ওনাদের যে আবার যে বেসিক যে ওষুধ পাতি, তারপর আপনার ফ্যামিলি প্ল্যানিং এর যে কিছু ট্যাবলেট, নিউট্রিশনের কিছু ট্যাবলেট, এই জিনিসগুলো দিচ্ছেন। তো এগুলো হয় কি আসলে এট দ্য সেম টাইম দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ওনারা গ্রামের মা বোনরা নকশি কাঁথা শিলাচ্ছে, ওটা আবার এইচপি এর ওনারা নিয়ে এইগুলো আবার অন্য জায়গাতে বাজারজাত করে দিচ্ছেন। তো এখানে কিন্তু আপনার মানে লোকাল একটা কমিউনিকেশন, মানে একেবারে যোগাযোগ, ইন্টারাকশন, মার্কেটিং, সবকিছুরই একটা মানে একটা 360 ডিগ্রি একটা মডেল। রাইট, এক্স্যাক্টলি। মানে স্বাস্থ্যের কথা বলতে যাচ্ছি, বাচ্চার স্বাস্থ্যের কথা বলতে যাচ্ছি, পরিবেশটাও সুন্দর হচ্ছে, হেলদি ভিলেজ হচ্ছে, আবার কিছু প্রোডাক্টও আমরা বাজারে নিয়ে যেতে পারছি, কানেকশনও তৈরি হচ্ছে। ইন্টারেস্টিং। তো এটা কি রেপ্লিকেট করার জন্যে আসলে কি করা উচিত? খুব ছোট্ট করে আমি খবরের বিরতি প্রথমেই জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। প্রথম কথা হচ্ছে এটার বর্তমানে আমরা এইচপি ওনাদের সাথে কথা বলেছি, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। ওনারা যে প্রবলেমটা বেসিক্যালি ফেস করেন, এটা হচ্ছে ওনাদের আসলে ইনভেস্টমেন্টটা ওরকম ভাবে নেই। তো আমরা যেটা পরবর্তী সময়ে অ্যানালাইসিস করে দেখলাম যে ওটা যদি একটা অ্যাসোসিয়েশন বা সমিতির মতো করে দেওয়া যায়, তাহলে হবে কি, সমিতির থ্রুতে ওনারা আসলে একটা লাইসেন্স হলো, একটা সমিতির একটা লাইসেন্স হয়, সমিতির মাধ্যমে যেটা হবে যে আপনার লোকাল এন্টারপ্রেনাররা ওনাদেরকে ট্রাস্ট করবে। কারণ ইন্ডিভিজুয়াল এইচপি কে আসলে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এসএমসি অথবা প্রাণ আরএফএল এর মতো বড় কোম্পানি কোনো ধরনের আসলে ওরকম ভাবে বাল্ক পণ্য দিতে চায় না। আবার এট দ্য সেম টাইম
একজন এইচপি এর পক্ষেও সম্ভব না খুব বাল্ক একটা পণ্য কিনে বাজারজাত করা। তো এখানে যদি অ্যাসোসিয়েশনটা যদি আসে, সমিতি যদি চলে আসে, তাহলে হবে কি সমিতি একটা অফিসিয়াল লাইসেন্সের থ্রুতে একটা রেগুলেটরি বডি আছে, যার কারণে হবে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এবং লোকাল এন্টারপ্রেনার সার্ভিস প্রোভাইডার ওরা কিন্তু খুব সহজেই কিন্তু ওনাদের সাথে এই সমিতির সাথে ইন্টারাকশন করতে পারে, এবং এই সমিতি কিন্তু আলটিমেটলি আপনার এই ওমেন এন্টারপ্রেনারদেরকে সাথে লিয়াজো মেনটেন করে। একটা ছোট্ট বিরতিতে যাই। স্বাস্থ্যকর গ্রাম নিয়ে আমরা কথা বলছি স্পানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন আছেন, দেলোয়ার হোসেন হাওলাদার, নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমরা ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে পেয়েছি, রিয়াদ ইমাম মাহমুদ। আমরা বিশিষ্ট পুষ্টিবিদ, শিশু রোগ বিশেষজ্ঞ এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জনা জামানকে পেয়েছি। তিনি নানান বিষয় নিয়ে কথা বলছেন এই স্বাস্থ্যকর গ্রামকে ঘিরে। আর দূর থেকে যারা সংযুক্ত হয়েছেন, খুলনা ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ হাসান হাওলাদার আছেন, আইটেক্সের চিফ প্রোডাক্ট সার্ভিস ডিজাইনার মোহাম্মদ শাহাদাত কবির এবং পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ। আমরা তানভীর ভাইকে এখনো শুনিনি, শুনবো আরও একটু সময় আপনার কাছ থেকেই চেয়ে নেই, কারণ আমার একটা ছোট্ট প্রশ্ন বুদবুদ করছে যে আমরা কি এই স্বাস্থ্যকর গ্রামের কনসেপ্টটা শুনতে গিয়ে যেটা বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা খরবাকারি বলি, শিশুদের নানা রকমের রোগের পার্সপেক্টিভেই বলি, সেটা ধরে পুরো গ্রামের একটা বিকাশ, এটা কি শুধু কি গ্রামেই দরকার নাকি শহরেও এটার প্রয়োজনীয়তা রয়েছে? এই অ্যাওয়ারনেস, এই ক্যাম্পেইন হয়তো একটু অন্যরকম করে ডিজাইন। আমি আবারও রিয়াদ ইমাম মাহমুদের কাছে একটু জানতে চাই। ধন্যবাদ দিদি। স্বাস্থ্যকর গ্রাম বিষয়টি আসলে এটি শিশুদের জন্য, শিশুর মায়ের জন্য, সকল নাগরিকের জন্য। তো গ্রামের কনসেপ্ট যেটা, গ্রামের ইকোনমিক সিচুয়েশন একরকম, স্ট্রাকচারাল সিচুয়েশন একরকম, আর শহরেরটা একটু ভিন্ন। শহরের ইকোনমিক্স, শহরের ইনফ্রাস্ট্রাকচার ভিন্ন, কিন্তু নিডটা সেম। সবাই চায় তার বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠুক, আমরা চাই আমাদের বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠুক, আমরা চাই আমাদের রোগ বালাই কম হোক, আমরা চাই আমাদের স্বাস্থ্য ভালো থাকুক, আমরা চাই আমাদের ইকোনমিক স্ট্রেংথটা থাকুক। তো এটা আরবানেও যেমন, রুরালেও তেমন। সুতরাং আরবানে হেলদি ভিলেজ কনসেপ্ট অ্যাপ্লাই করা সম্ভব, এবং এটা অ্যাপ্লাই করছি অলরেডি। আমরা ইতিমধ্যে কুড়িগ্রাম শহরে, কুড়িগ্রাম বস্তি এলাকায় 17টি বস্তিতে অ্যাপ্লাই করে দেখেছি, দারুণ কাজ করে। এখন কুড়িগ্রাম বস্তিগুলোতে যারা ভিজিট করতে যান তারা আসলে এটাকে বস্তি মনে হবে না, মনে হবে যে এটা একটা টিনের তৈরি ফ্ল্যাট বাড়ি, মানে বাড়িগুলো যেন টিনের তৈরি ফ্ল্যাট বাড়ি। আমার প্রশ্ন যে এটা কি অল অ্যাবাউট অ্যামিনিটিস নাকি নলেজের, আমাদের জ্ঞানের অভাব, সচেতনতার অভাব, সেটা মানে কি আমরা কি খালি তাদের অ্যামিনিটিসটাই প্রোভাইড, যেখানে অ্যামিনিটিস নাই সেখানে অ্যামিনিটিস দিলেই আসলে গ্রামে স্বাস্থ্যকর গ্রাম হয়ে যাবে, নর্মাল গ্রাম অস্বাস্থ্যকর গ্রাম স্বাস্থ্যকর হয়ে যাবে, তাই কি? নাকি অ্যামিনিটিস থাকলেও তো শহর অঞ্চলের অনেক মানুষ আমরা হয়তো এই ব্যাপারটা আমরা জানি না। আসলে বিষয়টা অ্যামিনিটিসের না সম্পূর্ণ। এখানে মূলত 4টা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে নলেজ, এবং নলেজটা পার্টিকুলারলি মা এবং মায়ের নলেজ। এডুকেটেড মা যত বেশি এডুকেটেড, দেখা যাচ্ছে যে গবেষণাগুলো দেখা যাচ্ছে যে এডুকেটেড মায়ের সন্তানরা কম স্ট্যান্ডার্ড হচ্ছে, পাশাপাশি তার হেলথি গ্রোথটাকে বেটার নিশ্চিত করা যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে যে এখানে টোটাল এনভায়রনমেন্ট, একটা শহরে হোক বা গ্রামেই হোক, সেখানে এমিনিটিস যেটা, এটা তো অবশ্যই এটা 2 নম্বরে আসছে, যে সেখানে ওয়াটার সাপ্লাই থাকবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকবে, স্যানিটেশন থাকবে, সেফ ওয়াটার এবং সেটার প্রপার ইউজটা থাকবে, হাইজিন প্র্যাকটিসগুলো থাকবে। কিন্তু 3rd এবং 4th যে বিষয়টা, সেটা কিন্তু অ্যামিনিটিস না। একটা নিউট্রিশনটা সম্পূর্ণ অ্যামিনিটিস না। নিউট্রিশনের অনেকগুলো দিক আছে। একটা সাপ্লাইয়ের সঙ্গে জড়িত,
একটা প্রোডাকশনের সঙ্গে জড়িত, একটা কনজামশনের সঙ্গে জড়িত। এটার সঙ্গে নলেজ যেমন জড়িত, টেকনোলজি যেমন জড়িত, পাশাপাশি একটা বিহেভিয়ারাল আসপেক্ট এই জায়গায় জড়িত, যে আমরা কেমন বিহেভ করি, আমাদের বাহ্যিক ব্যবহারটা কেমন। খুব সংক্ষেপে একটা কথা বলি, একটা হাসপাতালে আমার নিজের চোখে দেখা একজন শিক্ষিত মানুষ পান খেয়েছেন, পান খেয়ে যাচ্ছেন, সিঁড়ির কোনায় পানির পিক ফেলে চলে গেলেন। এখানে দেখুন ওনার কিন্তু শিক্ষা আছে, এমিনিটিস আছে, উনি সেবা নিতে এসছেন, সবই আছে, কিন্তু দেখুন হাইজিনের ব্যাপারটা, এটা কিন্তু একটা সেন্সের ব্যাপার। উনি অবলীলায় ফেলে দিলেন, আবার ওনাকে যখন জিজ্ঞেস করে এখানে কেন ফেলেছেন, বলে ভাই কোথায় ফেলবো, ফেলার তো জায়গা নেই। তার মানে এখানে কতগুলো বিষয় আমরা খুব সহজে ধরতে পারি যে আসলে যখন আমরা একটা হেলদি ভিলেজ বা হেলদি মিউনিসিপ্যালিটির কথা বলবো, তখন এখানে চারদিক থেকে বিষয়গুলোকে সম্পূর্ণরূপে ডেভেলপ করে আনতে হবে। তবে সেগুলো কোনো কস্টলি বিষয় না, এটার মেজর অংশ তার হচ্ছে মানে বিহেভিয়ার। ম্যাক্স ফাউন্ডেশনের এই উদ্যোগ, এবং এই উদ্যোগটার তো চিন্তাও আপনার, আইডিয়াটা আপনার এই কাজের অভিজ্ঞতায় মনে হয়েছে যে মোর গ্রামে এটা এক্সিকিউট করতে সুবিধা, সেই কারণেই হেলদি গ্রাম বলছেন, তাই কি? এটা আসলে আমরা ইকুয়ালিটির দিক থেকে দেখি যে নিটটা কোথায় আগে। শহরে যদি আপনি ইনভেস্টমেন্ট দেখেন, শহরের ইনভেস্টমেন্ট এবং গ্রামীণ ইনভেস্টমেন্ট যদি আপনি কম্পেয়ার করেন, এটা আকাশ পাতাল তফাৎ। একটা কনসেন্ট্রেট এরিয়াতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, গ্রামে সেই পরিমাণ ইনভেস্টমেন্ট যাচ্ছে না। তাহলে এখানে একটা ইনভেস্টমেন্ট গ্যাপ আছে। এডুকেশনের কোয়ালিটি যদি চিন্তা করেন, এডুকেশনের কোয়ালিটি গ্রামে এবং শহরের পার্থক্য, এটা আমার মানে ব্যাখ্যা করার দরকার নেই। এরকম যে ইনইকুয়ালিটিগুলো আছে, এটার দিক থেকে চিন্তা করলে আমাদের প্রায়োরিটি আসলে ওখানে। কারণ আমাদের জনসংখ্যার বড় অংশটা বাস করেন গ্রামে, এবং গ্রাম থেকে শহরে আসেন, আবার শহর থেকে গ্রামে ফিরে যান। এই যে মুভমেন্ট এটা আছে, মাইগ্রেশন আছে। কিন্তু আমরা যদি গ্রামকে ডেভেলপ করি আগে, তাহলে মাইগ্রেশনটা কমবে, শহরের উপরে চাপ কমবে, তাহলে শহরকে হেলদি রাখতে সুবিধা হবে। বাহ, এক্সেলেন্ট। আসলে প্রায়োরিটি ফোকাস গ্রামটাই। আর ফোকাসটা থাকলেও আমরা জানি অনেক রকমের প্রজেক্ট গ্রামে এরকম যায়, দারুণ দারুণ আইডিয়া যায়, কিন্তু সেটাকে আবার চালিয়ে নিতে হয়। চালিয়ে নেওয়ার জন্যে তো সরকার, স্থানীয় সরকার, তাদেরই তো অনেকখানি দায় থাকে। আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি তানভীর আহমেদের কাছে একটু শুনতে চাই, এগুলোকে আপনারা চাপ অনুভব করেন কিনা, মনে করেন কিনা যে এরকম মজার মজার উদ্যোগ, অনেক কিছু কাজ, এনজিওদের একটা হয়তো প্রজেক্ট, কিন্তু যখনই আসে তখন আপনারা এটাকে চাপ মনে করেন কিনা? ধন্যবাদ দিদি। আসলে একদমই না, আমরা চাপ অনুভব করি না। আমরা যারা লোকাল গভর্নমেন্টের একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে কাজ করি, আপনি প্রথমটা যেভাবে শুরু করেছিলেন যে গ্রাম হবে শহর, আমি আসলে গত 1 বছর ধরে আসলে এই স্লোগানটাকে একটু ভিন্ন করে বলি। আমি আমার নির্বাচন এলাকায় বলি গ্রাম হলো শহর। গ্রাম হলো শহর, তার সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে আমি সেই সাগরকন্যা পটুয়াখালী বসে আজকে ডিজিটালি আপনার সাথে সংযুক্ত হয়েছি। একাধারে যেমন ঢাকা থেকে হয়েছে, খুলনা থেকে হয়েছে, আমি গ্রামের মানুষ, আমি গ্রাম থেকেও আপনার সাথে সংযুক্ত হয়েছি। তার মানে গ্রাম কিন্তু এখন অনেকটাই শহর। আরেকটু বিস্তারিত বললে, আমরা শহরে কি দেখতে পাই? শহরে দেখতে পাই অনেক ইমারত, অনেক ইট পাথরের জঞ্জাল, কিন্তু আমরা গ্রামে সবচেয়ে যে জিনিসটা ভালো থাকে, আমরা সবুজের মধ্যে বসবাস করি, এবং শহরে মানুষ চায় সবুজের মধ্যে থেকেই সমস্ত নাগরিক সুবিধাগুলি পেতে। তো আমরা ইদানিংকার গ্রামে বসে সেই সুযোগগুলি আস্তে আস্তে পেতে শুরু করছি। অনেকটা আমার নির্বাচনী এলাকা অনেকটা আমরা পেয়েও গিয়েছি। আমরা প্রতিটি ঘরে, আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়ন করেছেন। আমার এলাকায় সব জায়গায়, প্রায় জায়গায় পাকা রাস্তা রয়েছে। ডিপ টিউবওয়েল তো আসলে অনেক আগের থেকেই হচ্ছে। এখন এই ম্যাক্স ফাউন্ডেশন 2017 সাল থেকে আমাদের সাথে কাজ করার শুরুর পর থেকে আমরা ছোট্ট ছোট্ট কমিউনিটি ধরে আমরা পাইপ ওয়াটার সাপ্লাই এর কাজ করছি। একেবারে সরাসরি একজন মানুষের রান্নাঘরে একটি পানির ট্যাপ চলে যাবে, তাদের বাথরুমে একটি পানির ট্যাপ চলে যাবে। এই জন্য তাকে খুব সামান্য সার্ভিস চার্জ দিতে হয়, যেটা 200-250 টাকা। যা আমরা বলি মানুষকে এভাবে উদ্বুদ্ধ করি, আপনি যদি 2 বেলা 2 কাপ চা খান, তাতেও তো আপনার 10 টাকা আছে। আপনি মাস শেষে কিন্তু সেটা 300 না, টাকাই মোবাইলে বেশি হচ্ছে। আমরা তো একবেলা কথা বলে 250 টাকা শেষ করে দেই। সেটা গ্রামেই বলেন আর আপনি শহরে বসেই বলেন। গ্রামের মানুষকে একটু খেটে খাওয়া মানুষদের আমরা এইভাবে উদ্বুদ্ধ করি। করে করে আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি ইতিমধ্যেই যে তারা আসলে বুঝতে পেরেছে, যখন বাড়ির মধ্যে
আমি চেয়ারম্যান সাহেব বা আমার ইউনিয়নের যে আমার সেই সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সাহেব তাদের অনুরোধ আসলে তারা একটা পর্যায়ে রক্ষা করতে হয়েছে। সেই অনুরোধ রক্ষা করে তারা দিনের শেষে দেখেছে যে আসলে তাদের যে এখন যে সুযোগটা পাচ্ছে, সুবিধাটা পাচ্ছে, সেই সুবিধাটা পেয়ে তারা আসলেই তারা অত্যন্ত খুশি। আরেকটি বিষয় আমি একেবারে মানে খুবই আপ্লুত কণ্ঠে বলতে চাই, 2017 সাল থেকে যখন এই প্রোগ্রামটা শুরু হলো আমার এলাকায়, তখন আপনি ইতিমধ্যেই কিছু ভিডিও ফুটেজে দেখিয়েছেন যে একেবারে প্রত্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়ির মধ্যেও একটি বেসিন রয়েছে। এটা একটা অকল্পনীয় ব্যাপার যে গ্রামের আমরা তো বেসিন, শাওয়ার এগুলি বুঝতে শহরের সেই উচ্চবিত্তদের ওয়াশরুমই আমরা বুঝে থাকি। সেরকম একটি বেসিন যখন তার রান্নাঘরে বা তাদের খাবার টেবিল তো আসলে খুব বাড়িতে নেই, বেশি বাড়িতে নেই, খাবার জায়গাটা যেখানে বসে তারা খায় সেখানে একটি বেসিন ব্যবহার করেছে। আপনি জানেন যে এখন খুব কম দামে প্লাস্টিকের সাধারণ বেসিন পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে যারা সেটাও কিনতে পারে না তারা আমাদের যে প্লাস্টিকের যে গামলা রয়েছে যাতে গৃহস্থলী কাজ করে সেই গামলার সাহায্যে এবং ছোট ছোট ট্যাঙ্কির মতো যেগুলি আছে পানি মজুত করার, এর মাধ্যমে এই ম্যাক্স ফাউন্ডেশন তাদের শিখিয়ে দিয়েছে যে পয়সা একেবারে খরচ না করেও আসলে বাড়িতে তৈরি করা যায়। যাই হোক, এই কাজগুলিতে সবচেয়ে বড় সুবিধাটা আমরা পেলাম 17 সালে শুরু হলো, 19 সালে আমাদের মধ্যে চলে আসলো, 20 সালে কোভিড-19 চলে আসলো। তার আগেই কিন্তু আমাদের হাত ধোয়ার একটা অভ্যাস একটু একটু করে তৈরি হলো। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই কাজগুলি তাদের সাথে করতে গিয়ে, গ্রামের মানুষের সাথে করতে গিয়ে আমার ইতিমধ্যে তখন হাত ধোয়ার অভ্যাসটা তৈরি হয়ে, তো এই মানুষগুলিকে আমরা কোভিড-19 এর সেই মহামারীর সময় আমরা গিয়ে বললাম যে দেখেন আপনাদের এই অভ্যাসটা আজকে কত কাজে লাগছে। আপনারা টিভিতে দেখছেন যে 30 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে শিখিয়ে গিয়েছেন। তো বিস্তারিত না বলে আমি শুধু এই কথাগুলি বলতে চাই যে আসলে গ্রামের মানুষকে বোঝালে তারা বুঝতে পারে। আর এই কাজগুলি আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি হিসাবে তাদের সাথে যেভাবে সমন্বয় করি, প্রত্যেকটি কমিউনিটিতে ছোট ছোট কমিটি করে নিয়েছি আমরা, যারা এই সুবিধাভোগী তাদের মধ্যে থেকেই এই কমিটিগুলো করিয়ে নিয়েছি এবং তারাই মাঝে মাঝে মিটিং করে, প্রতি মাসে বা 1 মাস পরে 2 মাস পরে মিটিং করে। মিটিং এ আবার আমাদেরকে তারা দাওয়াত দেয়, আমরা সেখানে যাই, গিয়ে তাদের সাথে গল্প করি এবং গল্পের ছলে যেই কথাগুলি আসলে এখানে তো পাবলিক হেলথ এক্সপার্ট রয়েছেন, হেলথের এক্সপার্ট রয়েছেন, আমি তো আসলে কোনো এই সেক্টরের এক্সপার্ট না, আমি আসলে সাধারণ মানুষের সাথে কাজ করি, আমি এগুলি ভালো করে বলতেও পারবো না। আমি বলতে পারবো গ্রামের মানুষকে আসলে শেখালে, তাদেরকে যদি আপনি বোঝাতে পারেন, কাছে যেতে পারেন, মানুষ কিন্তু আসলে এখন নিতে চায়। এখন কিন্তু মানুষের অভ্যেসের অনেক দিক পরিবর্তন হয়েছে। তারা টিভি ডিশ এন্টিনা তাদের বাড়িতে কানেকশন রয়েছে, তারা মোবাইলে ইউটিউব দেখছে। আপনি জানেন যে ছেলে মেয়েরা স্কুল কলেজ ছেলেরা ইউটিউব দেখছে, তারা এই কোভিড কালীন সময়ে অনলাইন ক্লাস করেছে অনেকেই। তো এই ধরনের কাজ করতে গিয়ে তারা কিন্তু এখন অনেকটাই আধুনিক হয়েছে। আর তার বাড়িতে বিদ্যুৎ রয়েছে, তার বাড়িতে পানি রয়েছে, তার শহরের সাথে যাওয়ার জন্য রাস্তা রয়েছে এবং বাড়ির সামনে বের হলেই তারা অটো রিক্সা পাচ্ছে। তাহলে আসলে একদিন শহরের মানুষের সাথে কিন্তু আমরা খুব বেশি পিছিয়ে নেই, হয়তো আমরা উন্নততর সেবাটা পাচ্ছি না, কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। শুধু আমার একটু শুধু জানার আগ্রহ, কৌতূহল যে এই যে অভ্যাসটা বললাম যে কোনো কোনো এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান তারা একটা আইডিয়া নিয়ে আসে, একটা আমরা যেটাকে বলি যে প্রজেক্ট অথবা পাইলট, সেটা করে এবং সেটার একটা টার্গেট থাকে, টার্গেটের পরে অ্যাচিভও করে। এবং এই যে আপনি বললেন যে করোনার সময় খুব ভালো ফলাফল পেয়েছেন। আবারও নতুন নতুন জায়গা, তাদের তো কর্মক্ষেত্র বাড়াতে হয়। এখানে যেমনটা ইন্টেন্সিভ যেই কেয়ারটা তাদের ছিল এইখানে, হয়তো সেখান থেকে উঠিয়ে নিয়ে আরেকটা জায়গায় তাদের যেতে হবে। সেই ক্ষেত্রে যে মনিটরিংয়ের যে ব্যবস্থা, এইটার আর প্রয়োজনীয়তা আছে কিনা, যদি থাকেই তাহলে স্থানীয় প্রশাসনের চিন্তার মধ্যে আছে কিনা যে মনিটরিংটা অন্তত স্থানীয় প্রশাসন করবে? হ্যাঁ, মনিটরিংটা এবং দীর্ঘমেয়াদী এই ব্যবস্থাটা টিকিয়ে রাখাটা হচ্ছে আসলে আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ। এবং সেই কাজটার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের ফ্যামিলি প্ল্যানিং এর প্রত্যেক গ্রাম পর্যায়ের প্রতিনিধি রয়েছে, স্বাস্থ্য বিভাগের প্রত্যেক গ্রাম পর্যায়ে প্রতিনিধি রয়েছে এবং কমিউনিটি ক্লিনিকও কিন্তু রয়েছে। প্রত্যেক ইউনিয়ন একটি করে ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে, যেটাকে আমরা গ্রামের মানুষরা ইউনিয়ন হাসপাতাল বলে থাকি। তো এই
প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আসলে প্রত্যেক গ্রামে কাজ করার মানুষ রয়েছে। এখন আমরা যারা ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি আছি, চেয়ারম্যানরা আছি বা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছি, আমাদের কাজটা হচ্ছে আমরা যেইটা করি, আমাদের প্রতি মাসে ইউনিয়ন সমন্বয় সভা থাকে। সেই ইউনিয়ন সমন্বয় সভায় আমরা এই সবাইকে আমরা ডাকি আমাদের ইউনিয়ন পরিষদে, এবং তারা ইউনিয়ন পরিষদের তারা সদস্য এই সমন্বয় মিটিং এর। তো তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি একটু জবাবদিহিতার মধ্যে নেওয়ার চেষ্টা করি। তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনি তো আসলে টিকার জন্য যাচ্ছেন, আপনি টিকার জন্য যখন যাচ্ছেন তখন আপনি এইটা একটু খোঁজ নিয়ে আসবেন যে আসলে তার বেসিনটা এখনো ঠিক আছে কিনা, আর পাইপ লাইনে যে সে পানিটা পাচ্ছে বিলটা দিচ্ছে কিনা। বিলটা না দিলে তো বিদ্যুৎ বিল দিতে পারবে না বন্ধ হয়ে ওই যাবে। সিএসজি কমিটির সভাপতি, তাহলে তো লাইনটা কেটে দেবে। এই বিষয়গুলি তাদের আমরা খেয়াল রাখতে বলি। আর আমরা যারা সরাসরি কাজ করে, আমাদের তো গ্রামে যেতেই হয়, আমরা যখন যে ধরনের কাজে যাই তখন আমরা একটু বলি আপনার কি কোনো সমস্যা আছে, তখন তারা আবার সেগুলি আমাদের জানায়। এগুলি আসলে আমরা যারা আমাদের দায়িত্বগুলির জি। মধ্যে প্রধান দায়িত্ব তার কিন্তু মানে আসলে আসলে হ্যাঁ, মানে স্থানীয় প্রশাসনের আপনি কি বলবো অভিভাবক হিসেবে, অথবা আপনি দায়িত্বে আছেন, এটা আপনার অটো দায়িত্বের মধ্যে মনিটরিংটা পড়ে যায়। এই মনিটরিংটার দরকার আছে, এবং না হলে আসলে সু অভ্যাসগুলো পোক্ত হয় না আমাদের। আমরা এই স্বাস্থ্যকর গ্রাম করার জন্য যে সু অভ্যাস এবং আরও অন্যান্য যে সাপোর্টগুলো থাকতে হয়, করতে হয়, বুঝে নিতে হয়, সেগুলো নিয়ে আরো বিস্তারিত শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাই। বাড়ি টু দেওয়ার এক্সট্রা স্বাস্থ্যকর গ্রাম, এই বিষয় নিয়ে আমরা কথা শুনছি। ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদারের কাছে শুনবো। স্যার, আমরা পাবলিক হেলথের যে ইস্যুগুলো নিয়ে আমাদের কারিকুলামের মধ্যে যেগুলো পাই, তার মধ্যে কি এই বিষয়টা আছে কিনা, আর যদি নাও থাকে মানে এইটা কারিকুলামে থাকা দরকার আছে কিনা? ডেফিনেটলি পাবলিক হেলথের কারিকুলামে তো অবশ্যই আছে, বাট আমি যদি একটু পেছন থেকে আসি, আসলে আজকে যেটা কথা হচ্ছে ম্যালনিউট্রিশনটা আসলে দুই রকমের, একটা ক্রনিক, একটা অ্যাকিউট। আমরা যেটা বলছি যে খর্বাকৃতি বা স্টান্টিং, সেটা কিন্তু ক্রনিক ম্যালনিউট্রিশন। সেটা ডেভেলপ করতে অনেক সময় লাগে, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 বছর লাগে। আর ওনারা যে কাজটা করছেন যে 1000 ডেজ, মানে মা কনসিভ করার পর থেকে 1000 দিন, মানে বাচ্চা 2 বছর বয়স পর্যন্ত। এই সময়টা বাচ্চা যখন ঘন ঘন ইনফেকশন হয়, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া হয়, তখন কিন্তু বাচ্চা ক্রনিক ম্যালনিউট্রিশনে ভোগে, খর্বাকৃতি হয়ে যায়। সো এটার প্রিভেন্ট করার জন্যই কিন্তু হাইজিন, ওয়াশ, এই জিনিসগুলো ডেভেলপ করেছে। সো ম্যাক্স ফাউন্ডেশন ডুইং রাইট থিং। এই জিনিসগুলো আমাদের অবশ্যই হায়ার লেভেলের কারিকুলামে তো আছেই, বাট আমাদের নিয়ে আসতে হবে অনেক নিচের লেভেলে, স্কুল লেভেলে, প্রাইমারি লেভেলে বা হাই স্কুল লেভেলের কারিকুলামে নিয়ে আসতে হবে। এটা একটা। আরেকটা হলো আমাদের কথা থেকে আজকে যেটা আসছে যে আমাদের নলেজ আছে। আমরা অন্যান্য গবেষণাও দেখেছি যে আমাদের নলেজ খুব ভালো, বাট প্র্যাকটিসের খুব অভাব। একটা অ্যাডাল্টের কিন্তু প্র্যাকটিস চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। সো আমাদের এই প্র্যাকটিসটা চেঞ্জ করতে হলে কিন্তু খুব আর্লি চাইল্ডহুডে ইন্টারভেনশন দিতে হবে। আমরা হয়তো আপনারা জেনে থাকবেন যে একটা বাচ্চার ব্রেন কিন্তু ফার্স্ট 2 ইয়ার্সের মধ্যেই মেজরিটি ডেভেলপ করে যায়, অ্যান্ড 90% ডেভেলপ করে যায় উইদিন 5 ইয়ার্স। সো আমরা ওই 5 ইয়ার্সের মধ্যেই যদি তাদের যে বিহেভিয়ারাল চেঞ্জগুলো করতে পারি, তাহলেই কিন্তু সে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করবে আনটিল লেটার লাইফ। সো আমাদের ওই প্র্যাকটিসে বেশি বেশি আমাদের প্রমোট করতে হবে, এবং নলেজ শেয়ারিংয়ের জন্য আমাদের কারিকুলামে এই ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হবে, যেন বাচ্চারা একেবারে খুব ছোট বয়স থেকেই এই জিনিসগুলো জানে এবং প্র্যাকটিস করে। জি, মানে এই কারিকুলাম ইনক্লুড করার জন্য তো একটু পলিসির দরকার হয়। পলিসির জায়গাটা শুনবো, তার আগে ডক্টর সঞ্জনা জামান একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমার এখানে একটা খুব ইন্টারেস্টিং কম্পোনেন্ট আমার খুব চোখে পড়েছে, মনেও ধরেছে ব্যাপারটা, উইমেন বেদিং চেম্বার। অনেক সময় আমরা এটাকে একদম গুরুত্বই দেই না
যে প্রাইভেসিটা কত জরুরি, এবং একটা মেয়ে একটা কিশোরী তার বিকাশের জন্যে সে গ্রামে তো অনেকেই এটা 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 কোনো বিষয়ই না যে একটা খোলামেলা জায়গায় বা পুকুরে গিয়ে জাস্ট সাঁতার কেটে আসবে, ভালো করে গোসল করার জন্য যে তার প্রাইভেসি দরকার। তো এই বিষয়টাকে উমেন বেদিং চেম্বারটা এটার মধ্যে ইনকর্পোরেট করার জন্য কি কোনো কোনো ঘটনা, কোনো স্পেসিফিক কিছু কাজ করেছে? অ্যাকচুয়ালি ওভারঅল এই স্পেশালি যদি আমরা বলি যে অ্যাডোলসেন্ট থেকে যারা ম্যাচিউর উমেন বা ম্যাচিউর মহিলা আমরা যারা আছি, তাদের চেয়ে কিন্তু সবচেয়ে বেশি শাইনেস কাজ করে অ্যাডোলসেন্টদের ক্ষেত্রে। এবং শুধু তো এটা না, আমি যতদূর জানি ম্যাক্স ফাউন্ডেশন যে ওয়াটার সাপ্লাইটা নিয়েও কাজ করতে চাচ্ছে বা করছেন অনেক বেশি, বিকজ এই যখন পানি আনতেও যেত পুকুরে অনেক ধরনের বিভিন্ন অনেক ধরনের নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা থেকেই যায়, সেটা ভার্বাল হোক, সেটা ফিজিক্যাল হোক। তো সেখান থেকে শুরু করে যদি ওপেন জায়গায় কেউ গোসল করে, তো সেখানে তো আসলে এই জিনিসটা আরো বেশি ওই ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়। আর যদি আমি এই অ্যাসপেক্টে দেখি, একটা কিশোরীর ক্ষেত্রে বা একজন ভদ্র মহিলার ক্ষেত্রে অবশ্যই তার বলবো যে আমি তার যে অ্যাজ উইমেন তার একটা রাইট আছে যে সে একটা প্রাইভেসি এভরি অ্যাসপেক্টই সে পেতে পারে, স্পেশালি বাথিংয়ের জন্য তো বা গোসল করার জন্য তো অবশ্যই। আর আমি যতদূর জানি এই উইমেন্স বাথিং চেম্বারে তারা যেমন একটা পিট ইউজ করে, এমএইচএম পিট, যেটা আসলে খুবই লক্ষণীয় এবং একটা এক্সাম্পল। কারণ এই জিনিসটা ইউজ করায় যে একটা কিশোরীকে, স্পেশালি কিশোরী এবং মানে অ্যাডোলেসেন্ট যারা, তাদেরকে আমরা কত বড় একটা লজ্জার হাত থেকে তারা টোটাল মাসিকের সময়ের যেই বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, লজ্জা, এই জিনিসের জন্য যে এই মানে এক ধরনের ট্রমা হয়, সেই ট্রমা থেকে রক্ষা করা যায় আর কি। একটা মেন্টাল স্ট্রেস, ট্রমা, শাইনেস এবং তার পার্সোনালিটি ডেভেলপমেন্টও কিন্তু এটা অনেক বড় ভূমিকা রাখবে যখন তার শাইনেসটা কমে যাবে। তো ডেফিনেটলি এই ব্যাথিং চেম্বারটা অনেক বড় রোল রেখেছে এবং এর পেছনে এরকম কিছু কিছু ঘটনা নিশ্চয়ই ছিল ম্যাক্স ফাউন্ডেশন যেগুলো অবজার্ভ করে এটার উপর আরো বেশি ফোকাস করেছে এবং কাজ করেছেন। আর স্টান্টিং এর ব্যাপারে কি কোনো আপনার মানে আমি বলছি যে যেমন রিয়াদ ভাই তার 12 বছরের একটা শুরু, এবং আজকের হয়তো বছরের শেষ দিনেরই অনুষ্ঠান আজকে, তো সেখানে বলতে গিয়ে তার কর্মসূচির কথাটা বলবে, কিন্তু আপনি একজন চিকিৎসক হিসেবে কি ওই স্টান্টিং এর ব্যাপারে, যে যখন নাকি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলি, সেখানে সেই ইস্যুটা অ্যাড্রেস করলে খরবাকার হওয়া থেকে বাচ্চারা অনেক রেহাই পায়, এইটার আপনারা রিডিংটা কিভাবে মানে কোনো উপস্থাপন করবেন যে আসলেই কত বছর ধরে এটা ফলো করে এটার ভালো ফলাফল পেয়েছেন কিনা? অ্যাকচুয়ালি এটা নিয়ে তো অনেক রিসার্চ এবং অনেক ডাটা আছে। তো দেখা গেছে যে শুধুমাত্র যদি নিউট্রিশন নিয়েই কেউ কাজ করে, সেইখানে এটা হচ্ছে 14%, ওয়ারাস 34% কিন্তু যখন এটা কম্বাইন্ডলি অ্যাসোসিয়েটেড উইথ আদার ফ্যাক্টর, যেমন ওয়াশ, তারপরে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট এবং এসেনশিয়াল নিউট্রিয়েন্ট যে অ্যাকশন থাকে, যে আমার খুব জরুরি নিউট্রিশন রিলেটেড, যেমন ব্রেস্ট ফিডিং, তারপর হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং ইনফ্যান্টের ফিডিং, তারপর তাদের যখন আপনি উইনিং ডায়েটটা দিবেন, মানে বাড়তি খাবার বা শক্ত খাবারটা দিবে। শুধু তাই না, একটা প্রেগনেন্সি থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট পর্যন্ত এই পুরোটা সময় কিন্তু এই আমাদের তার কমপ্লিমেন্টারি যে ডায়েটগুলা, ওটার প্রতি মনোযোগী হতে হবে। তো সো ওভারঅল এই জিনিসগুলো যদি খেয়াল করা যায়, হলো যে আউটকাম যেটা বলছেন যে 30% বা 35% যখন এটা টোটালটা কাজ করে, হয় হলো শুধুমাত্র যদি শুধুমাত্র ওষুধ অথবা নিউট্রিশন বা খাবারের উপরে শুধু থাকি, খুবই দারুণ ব্যাপার। কিন্তু এই 30% বা 35% অ্যাচিভ করার জন্য পলিসিতে তো যেতে হবে, সেটার জন্য কি করার? অ্যাকচুয়ালি আমি রিয়াদ ভাইয়ের কাছে একটু জানতে চাইছি। ঠিক আছে, আসলে আমি ওই পলিসির ব্যাপারটা যাওয়ার আগে পলিসিটা গোড়াপত্তনের বিষয়টা আসি, যে
আমরা যদি একটা গ্রামকে স্বাস্থ্যকর দেখতে চাই, তার মানে হচ্ছে যে ওই গ্রামের কোনো বাচ্চাকে আমরা মালনিউট্রিশনে আক্রান্ত হতে দেব না, কোনো বাচ্চাকে আমরা প্রিভেন্টিভ কোনো কজের কারণে মরে যেতে দিব না। তাহলে সেখানে কি কি করলে বাচ্চারা বেঁচে যাবে, বাচ্চাদের মালনিউট্রিশন হবে না। তো সেইটা যখন আমরা ঘাটতে গেলাম, তখন আমরা আসলে এই প্রোগ্রামটা আমি যখন ডিজাইন করি, এটা ধাপে ধাপে ডিজাইন করেছি, এটা অনেক বছর ধরে আমি একটু একটু করে এগিয়েছি। তো এই গত 5 বছর ধরে একটা চূড়ান্ত রূপ নিয়ে কাজ করছি। সেখানে ওই যে বললাম যে এডুকেশন একটা বড় ফ্যাক্টর, মায়ের এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার একটা বড় ফ্যাক্টর, সার্ভিস একটা বড় ফ্যাক্টর, তারপর হচ্ছে বিজনেস এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট একটা বড় ফ্যাক্টর। এখন কথা হচ্ছে এটাকে সাপোর্ট করবে কে? এটাকে সাপোর্ট তো আসলে এনজিওদের পক্ষে এটা সম্ভব না। আমি বড় যে একটা মডেল ডেভেলপ করেছি, এটাকে ট্রায়াল করেছি, ডাচ গভর্নমেন্ট টাকা দিয়েছে, ম্যাক্স ফাউন্ডেশন এবং তার ফাউন্ডার সাপোর্ট করেছে, আমার টিম কাজ করে, কিন্তু এটা এনাফ না, এখানে শেষ না, এটা শুরু। তাহলে যদি গভর্নমেন্ট এটাকে স্কেল করতে চায়, সারা দেশে করতে চায়, তাহলে এখানে একটা পলিসির ব্যাপার আছে। বাংলাদেশে অনেক ভালো ভালো পলিসি আছে এবং বর্তমান সরকার অত্যন্ত ভালো ভালো পলিসি নিয়ে কাজ করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা ধনী দেশে পরিণত হতে চাই, যার জন্য বাংলাদেশ সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। এখন এখানে হাত মেলানো, এটার সঙ্গে যোগ দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো সেইখানে যদি আমরা যাই, তাহলে আমাদের কেমন পলিসি দরকার, যে পলিসিগুলো আগে ছিল সেগুলোতে কতটুকু পরিবর্তন দরকার, নতুন কী কী জিনিস আমাদের ইনভলভমেন্ট আনা দরকার, সেটার জন্য কী ধরনের বিনিয়োগ দরকার, ফাইন্যান্স দরকার, তো বাংলাদেশের জিডিপির সঙ্গে এটা কীভাবে ম্যাচ করবে বা সেটা কীভাবে এটা অবদান রাখবে, সেই অ্যানালিসিসটা দরকার। আর সর্বোপরি এটা গভর্নেন্সটা কেমন হবে, কে এটাকে গভর্ন করবে, কোনো একটা পার্টিকুলার মিনিস্ট্রি করবে নাকি সরকারের একটা সমন্বিত কোনো একটা পন্থায় করবে। যেমন আমার এর আগে বেশ কয়েকটি মানে খুব নাম করা প্রজেক্ট ছিল মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেটা পরিচালিত হতো, সেখানে খুব ভালো একটা কোঅর্ডিনেশন ছিল। এটা একটা বড় লার্নিং, এটা একটা এক্সাম্পল। তার মানে গভর্নেন্সের কোঅর্ডিনেশনটা দরকার। তারপরে হচ্ছে যে বিজনেস সার্ভিস যারা নিয়ে যাবেন, তো এটা সার্ভিসটা যখন এস্টাবলিশড হবে, এখানে 70 থেকে 80% সার্ভিস কিন্তু প্রাইভেট সেক্টর থেকে আসবে। আর একদম হার্ডকোর পুয়ার যারা, তাদেরটা লাগবে সোশ্যাল সেফটি নেট থেকে আসবে বা সাবসিডি থেকে আসবে। এখন এইটা প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে গেলেও পলিসির একটা বড় ধরনের সাপোর্ট দরকার, কারণ প্রাইভেট সেক্টর সেখানে পাইপ রটার করতে যাবে, প্রাইভেট সেক্টরকে সেফটি দেবে কে, ইনভেস্টমেন্ট দেবে কে, সেখানে স্যানিটেশন মার্কেটিং করবে, তাকে সেফটি এবং সাপোর্ট দেবে কে, ইনভেস্টমেন্টের জায়গাটা করে দেবে কে, নতুন টেকনোলজি দরকার। আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করি, আমাদের আরও সাশ্রয়ী টেকনোলজি দরকার, আরও উন্নত টেকনোলজি দরকার। আমাদের যেসব কান্ট্রিগুলোতে এগুলোর মানে আলটিমেট ডেভেলপমেন্ট আছে, তাদের কাছ থেকে আমাদের নলেজ নেওয়াটা দরকার। সেটার জন্য একটা পলিসি সাপোর্ট দরকার। সরকারি কর্মকর্তা বা যারা টেকনিক্যাল হ্যান্ডস, তাদেরকে এখানে প্রশিক্ষিত করা, তাদেরকে ইনভলভ করা, তাদের মাধ্যমে এটা লিডারশিপটাকে এনশিওর করা, এই জিনিসগুলো আসলে এখন দরকার। এটাকে স্কেল করার জন্য আমরা এনএলজির সঙ্গে কাজ করছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। দে আর ট্রিমেন্ডাসলি ডুইং গুড, তারা প্রশিক্ষণের ম্যানুয়ালের মধ্যে এটা নিয়েছেন। আমরা কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সঙ্গে কাজ করছি, তার বর্তমানে যিনি এটা পরিচালক আছেন, আমি ধন্যবাদ দিতে চাই জনাব তুলসীরঞ্জন স্যারকে। হি ইজ সো কর্ডিয়াল অ্যাবাউট দ্যাট। এবং এনএলজির কর্মকর্তা যারা আছেন সবাই খুব আন্তরিক এবং তারা ভালোবাসছেন এই জিনিসটাকে, এটা আমাদের উৎসাহিত করছে। তো এই জন্য পলিসির জায়গাটা আমরা এখন জোর দিতে চাই, আমরা এটাকে ইনফ্লুয়েন্স করতে চাই। রাইট, পলিসির জায়গায় জোর দিতে চান, তার বাইরে আর অন্য কোনো নতুন কোনো আইডিয়া আছে কিনা, আইডিয়ার ব্যাপারটা শুনবো শেষ বিরতির পরে এসে। স্বাস্থ্যকর গ্রাম আমাদের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার আজকের বিষয় একেবারে শেষ ভাগে এসে গেছে। রিয়াদ ইমাম মাহমুদের কাছে ফার্দার যে আইডিয়ার আর কি করতে চান, কি করতে যাচ্ছেন, সেগুলোর একেবারে শেষেই শুনবো। তার আগে আর কারো যদি কোনো কিছু একটু যোগ করার থাকে, আমি হাসান হাওলাদারের কাছ থেকে একটু শুনে নিতে চাই, এখানে আপনার তরফ থেকে কোনো পরামর্শ আছে কিনা, খুব ছোট করে। আপনাকে ধন্যবাদ। আমরা খুলনা বিশ্ববিদ্যালয় জানেন যে এটা একটা রিজিওনাল ইউনিভার্সিটি মূলত, এবং আমরা জানি যে বাংলাদেশের যে 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে
1,38,703 বর্গ কিলোমিটার আসলে গ্রাম। তো যেহেতু আমরা এই রিজিওনাল লেভেলে আছি, গ্রামের মানুষের জীবনযাত্রার উন্নয়ন যদি আমরা করতে পারি, আমরা আসলে সামগ্রিকভাবে দেশের উন্নয়নটা আসলে নিশ্চিত করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হলো যে হেলদি ভিলেজ, যেটা ম্যাক্স ফাউন্ডেশন আসলে তার যে প্রকল্পের মাধ্যমে যেটা বাস্তবায়ন করেছে, এইটার ক্ষেত্রে আরো একটু আমরা, যেহেতু এটা আমাদের কারিকুলামের, আমি আনন্দের সাথেই ঘোষণা করছি যেটা আমরা, আমাদের একটা কোর্স আছে যেটা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট। সেই খুব কমিউনিটি ছোট করে বলতে ডেভেলপমেন্টে হবে, সবাইকে সুযোগ দিতে চাই। জি, খুব ছোট করে এক ধন্যবাদ। লাইন করে যোগ করবেন। ওখানে আমরা আসলে নিয়েছি। তো আমার মতে যেটা হলো যে এইটাকে এখন চলমান রাখা, এবং বিশেষ করে এই জি, অনেক বাংলাদেশের ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহাদাত কবিরের কাছ থেকে শুনতে চাই কোনো কিছু কি যোগ করার আছে কিনা। আইডিয়ার জায়গায় আমরা যাব সবশেষে রিয়াদ ইমাম মাহমুদের কাছে, কিন্তু আপনার তরফ থেকে কোনো কিছু মনে হয় কিনা আরেকটু কিছু করলে ভালো হতো? অলরেডি কথার মধ্যে চলে আসছে যে আসলে এটা আমরা 5টা ডিস্ট্রিক্টে অলরেডি মাত্র হয়েছে। বাকি ডিস্ট্রিক্ট গুলো তাহলে কিভাবে আমরা পেনিট্রেট করবো, স্কেল আপ কিভাবে করবো, এটাকে আমরা প্রতিটা ঘরে ঘরে কিভাবে আমরা পৌঁছতে পারি। তা আমি শুধু এটুকুই বলবো যে এখানে আমাদের যে নারী উদ্যোক্তা রয়েছেন ওনাদের একটা যদি লার্নিং প্ল্যাটফর্ম, স্কিল ডেভেলপমেন্টের মতো করে কোনো প্ল্যাটফর্ম যদি অনলাইনে দেওয়া সম্ভব হয়, যেটা আসলে কভার করবে ওনাদের স্কিল ডেভেলপমেন্টের, ব্যবসায়িক যে নানা ধরনের স্কিল প্রয়োজন হয়, সেলস এর, মার্কেটিং এর বেসিক কিছু জিনিস, সেই সাথে তার অ্যাওয়ারনেস এর যে জিনিসটা থাকে, তার মানে একটা খুব ভালো ট্রেনিং দরকার। জি, এক্স্যাক্টলি এই ট্রেনিং জিনিসটা। প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনেক দ্বিতীয় ধন্যবাদ। যে আরেকটু বলবো, জাস্ট দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে একটা সার্ভিস এবং মার্কেট প্লেস আলটিমেটলি দুটোকে ইন্টিগ্রেট করে যদি একটা প্ল্যাটফর্ম ওনাদেরকে দেওয়া সম্ভব হয়, তাহলে হয় কি হাউস হোল্ডের নিড এবং ব্যবসা করার জন্য যে আসলে একটা কাস্টমার জার্নি যেটা, এটা পুরোপুরি ভাবে কভার করা সম্ভব হয়। তাহলে একটা বলবো যে একটা লার্নিং প্ল্যাটফর্ম, দ্বিতীয় হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আসলে সার্ভিস প্লাস হচ্ছে ওনাদের প্রোডাক্ট গুলো ওনারা যেন সেল করতে পারেন। এইটার দুইটার কম্বিনেশন হলে আমার অনেক ভালো ধন্যবাদ। একটা অনেক ধন্যবাদ। তানভীর আহমেদ, খুব ছোট্ট করে আপনি আনমিউট করবেন। তানভীর ভাই একটু আনমিউট করবেন। জি, আমি শেষ কথাটি খুব ছোট করেই বলতে চাই। আমাদের সরকারিভাবে পাবলিক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যে গভীর নলকূপগুলি সরবরাহ করা হয়, এখন সময় এসেছে আসলে সব জায়গায় সব পরিবেশে শুধু গভীর নলকূপ না দিয়ে একটু জনবহুল এলাকাগুলিতে যদি ওভারহেড ট্যাঙ্কির মাধ্যমে এইভাবে ছোট ছোট কমিউনিটিকে যদি কানেক্ট করা যায়, তাহলে আমাদের তলদেশের পানিও অনেকটা রক্ষা পাবে, আমাদের সারফেস ওয়াটার গুলি আমরা ব্যবহার করতে পারবো, এবং একটি কমিউনিটিতে অল্প খরচে মানুষ সুবিধা নিতে পারবে। অনেক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। মানে রিয়াদ ইমাম মাহমুদ শুধু একটা লাইন যোগ করতে পারবেন, হাতে একদম সময় নাই, আমি অনুষ্ঠান শেষ করবো। জি, আমার নতুন ইনোভেশনে যেটা ছিল এটা আসলে এন্টারপ্রেনার লেড অ্যাপ্রোচে নিয়ে যাওয়া, অর্থাৎ এটাকে আত্মনির্ভরশীল একটা অ্যাপ্রোচ নিয়ে যাওয়া, যে এখানে গ্রামের নারীরা ব্যবসা করে তারা নিজেরা আয় করবেন এবং তারা এই সম্ভাবনাটাকে চালিয়ে নিয়ে যাবেন, এবং স্বাস্থ্যকর গ্রামটি স্থানীয় সরকার এবং স্থানীয় নেতৃত্বের মাধ্যমে এটা এস্টাবলিশড হবে। এটা হচ্ছে নতুন ইনোভেটিভ ওয়ার্ক আমরা করছি, এটা হবে। অনেক ধন্যবাদ। নববর্ষের সূচনার আগে এরকম একটি দারুণ ইচ্ছা বা পরিকল্পনা বা আইডিয়া, এবং যেখানে নাকি নারী উদ্যোক্তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটার জন্য আমাদের শুভাশিস থাকলো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।